আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। খাতনা তো জীবনে বাচ্চাকে একবারই করাবেন, সুতরাং সিদ্ধান্ত নেওয়ার আগে আমার এই 10-12 মিনিটের এই ভিডিওটা একটু সময় নিয়ে দেখে নেবেন। আশা করি আপনাদের সিদ্ধান্ত নিতে অনেক সহজ হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমি ডাক্তার মোহাম্মদ ইউনুস, সরকারি ওষুধ প্রশাসন দপ্তরে কর্মরত আছি। দীর্ঘদিন থেকে বাচ্চাদের খাতনা নিয়ে কাজ করতেছি। আজকে আপনাদের সাথে খাতনা সংক্রান্ত বিষয়ে A to Z একটা আলোচনা করব, যেন আপনারা খাতনা করানোর আগে এবং পরে এই কথাগুলো আশা করি আপনাদের উপকারে লাগবে। আমরা প্রথম টপিকে আসি যে আসলে আপনি কোন পদ্ধতিতে খাতনা করাবেন। আসলে আমরা কয়েকটা পদ্ধতিতে খাতনা করানো যায়। হাজাম পদ্ধতিতে করানো যায়, ম্যানুয়ালি আমরা যেভাবে কেটে সেলাই করে ব্যান্ডেজ করে করতাম এই আরেকটা পদ্ধতি করা যায়, ডায়াথার্মা দিয়ে করানো যায়, স্টাপলার পদ্ধতিতে করানো যায়। অনেকগুলো প্রসেস আসলে খাতনা করানোর, কিন্তু আমরা দীর্ঘদিন এগুলো নিয়ে ঘাটাঘাটি করে যেটা দেখলাম, বাচ্চাদের জন্য আসলে সবচেয়ে পারফেক্ট যে পদ্ধতিটা সেটা হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কর্তৃক সার্টিফাইড, US FDA সার্টিফাইড, ডাক্তার বিদাত আলীর কঙ্গো আবিষ্কৃত ডিভাইস কসমেটিক খাতনা। এই ডিভাইস কসমেটিক খাতনাটাতে যে ব্যাপারটা হয় সেখানে হচ্ছে আপনার কোন ধরনের সিলাই, ব্যান্ডেজ, রক্তপাত, অজ্ঞান করা এগুলোর কোনো ইস্যু নেই। সুতরাং আপনি এই পদ্ধতিটা হচ্ছে আপনার বাচ্চাদের জন্য বেছে নিতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে আপনি কাকে দিয়ে খাতনা করাবেন। আসলে এখানে হচ্ছে পদ্ধতির কোনো দোষ নেই, কারণ এই পদ্ধতিটা ডেফিনেটলি ভালো, কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি যাকে দিয়ে খাতনা করাবেন সেক্ষেত্রে আপনি অবশ্যই একজন অভিজ্ঞ পার্সন দিয়ে যদি আপনি খাতনা করান তাহলে কোনো ধরনের অসুবিধা নাই, কারণ এখানে পদ্ধতির কোনো দোষ নেই। পদ্ধতিটা ভালো, যদি সেটার আপনার হচ্ছে পোস্ট অপারেটিভ এবং হচ্ছে বাচ্চাদের ম্যানেজমেন্ট আপনার সবকিছু যদি ঠিকঠাক থাকে সেক্ষেত্রে আপনার কোনো টেনশন করতে হবে না। এটা একটা বিষয়। এরপর আসি আমরা যখন খাতনা করাই, আসলে এই পদ্ধতিটাতে আমরা কোনো সিলাই, ব্যান্ডেজ, রক্তপাত, অজ্ঞান করা এগুলো আমরা কোনো কিছুই করি না। আমরা কি করি, তাদেরকে হচ্ছে আমাদের মতো করে তাদেরকে কনভেন্স করে শুধুমাত্র লোকালি ওই জায়গাটুকুতে একটু স্প্রে করে নেই। স্প্রে করার পরে বেবি নিডলের মাধ্যমে শুধু ওই জায়গাটুকুতে একটু অবধ করে নেই। অবধ করে আমরা খুব শর্ট টাইমে ডিভাইসটা সেট আপ করে দিই। ডিভাইসটা সেট আপ করার পরে সে হচ্ছে একদম তার মতো করে দৌড়াদৌড়ি, হাঁটাহাঁটি, খেলাধুলা মনে করেন যে আমরা সবকিছু করবে। দেন হচ্ছে আমরা তার পোস্ট অপারেটিভ কিছু ম্যানেজমেন্ট দিয়ে দিই যেন সে কোনো ব্যথা ফিল না করে, এবং তার ভিটামিন সি বা একটা অ্যান্টিবায়োটিক যা যা ম্যানেজমেন্ট লাগবে সেগুলো আমরা দিয়ে দিই। দেন আপনাদেরকে আমরা যে কথাগুলো বলি সেক্ষেত্রে হচ্ছে আপনারা বাচ্চাদের নিয়ে কোনো ওরিড হবেন না, কোনো টেনশন করতে হবে না। আপনাদের অভিভাবক হিসেবে আপনাদের কাজ হচ্ছে যেভাবে ডোজ দিয়ে দিই সেভাবে মেনটেন করে ওষুধটা খাওয়ানো, এবং হচ্ছে সে কোনো ধরনের মানে অতি দুর্ঘটনা ঘটতে পারে এরকম কোনো কাজ যেন না করে। যেমন হয়তো সাইকেল চালাতে গিয়ে পড়ে যেতে পারে, অথবা সে কোথাও থেকে লাফ দিল, কিন্তু অ্যাজ ইউজুয়াল তার যে ছোটোখাটো যে স্বাভাবিক খেলাধুলা সেগুলো সে করতে পারবে, কিন্তু বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট করতে পারে ওই জায়গাটুকু একটু বাচ্চাকে সতর্ক রাখার জন্য চেষ্টা করবেন। এর বাইরে আর কোনো কিছু করতে হবে না। দেন আসেন আমাদের এখানে কি কি ধরনের কমপ্লিকেশন থাকতে পারে। একটা কমন ব্যাপার থাকতে পারে, সেটা হচ্ছে আপনাকে মাথায় রাখতে হবে বাচ্চার ফুলতে পারে। এই যে সুইলিংটা, এটা একটা কমন বিষয়। ম্যাক্সিমাম বাচ্চাদের ক্ষেত্রে হচ্ছে এই সুইলিংটা হবে। এটা যে কোনো কাটাছিড়াতে একটু সুইলিং হয়। এই সুইলিং নিয়ে আপনারা কখনোই ভয়ভীতি পাবেন না। তাহলে এটা একটা কমনলি হতে পারে, সুতরাং এটা আপনারা যখন মাথায় রাখবেন আশা করি আপনারা এটা নিয়ে কোনো দুশ্চিন্তা করবেন না। দেন আমাদের করণীয় কি, 3 দিন হয়ে গেল, বাচ্চাদের ডিভাইসটা খুলতে হবে। ডিভাইসটা খোলার পরে হচ্ছে আমাদের পরবর্তী কাজ হচ্ছে আমরা একটা ক্রিম দিয়ে দিই, অ্যান্টিব্যাকটেরিয়াল, অথবা হচ্ছে মনে করেন যে আপনার যেই শুকানোর জন্য যে ক্রিমটা ব্যবহার করে এই ক্রিমটা হচ্ছে আপনাকে প্রতিদিন 4 পাশে দিতে হবে। তবে এই ক্ষেত্রে একটা বিষয় আমাদের মাঝে মধ্যে আমরা প্রশ্নের সম্মুখীন হই যে অনেক সময় বাচ্চার যে গ্ল্যান্ড বা পেনিসের মাথা, কোনো বাচ্চার ক্ষেত্রে হচ্ছে পেনিসটা ফুটানো থাকে না, মাথাটা ফুটাতে হয়, অথবা সেই জায়গাটাতে হচ্ছে পরিষ্কার করার কারণে এখানে ছোট বিসির মতো অথবা দেখতে হালকা পাতলা একটু ফুটতে পারে। যদি এই ধরনের কোনো কন্ডিশন থাকে তাহলে আমরা পেনিসের মাথাতেও দিব এবং কালো চামড়াটা দিয়ে দিব। আর যদি পেনিসের গ্ল্যান্ড যদি ফ্রেশ থাকে তাহলে সেক্ষেত্রে সেখানে দেওয়ার দরকার নাই, শুধু কালো চামড়াটাতে হচ্ছে আপনার চারপাশে হচ্ছে ক্রিমটা দিলেই হলো। এবং এক্ষেত্রে অনেকে আমরা বলি যে কোনো ধরনের ওয়াশ করা লাগবে কিনা বা ড্রেসিং করা লাগবে কিনা, সেটা যদি কেউ আপনারা বায়োডিন দিয়ে করতে চান সেক্ষেত্রে করা যেতে পারে, কোনো অসুবিধা নাই। কিন্তু কেউ যদি না করতে পারেন, একান্ত অনেক সময় অনেক বাচ্চারা সেন্সিটিভ থাকে, করতে দেয় না। যদি আপনি বাচ্চা না করতে দেয় বা আপনারা ডিসকমফোর্ট ফিল করেন, ওটা না করলে আসলে খুব একটা অসুবিধা হবে না। আমরা যে ব্যাকটোসিন অয়েন্টমেন্ট অথবা যদি এই টাইপের যে অয়েন্টমেন্টগুলো দিই সেটা যদি ব্যবহার করলেই হবে। দেন আমরা হচ্ছে এই জায়গাটাতে আইসে আমরা সবসময় এই কালো চামড়াটা নিয়ে আমাদের সবচেয়ে বেশি প্রশ্ন এবং কিউরিয়াসিটি। অনেকেই বলে এটা 2 সপ্তাহ হয়ে গেছে, 3 মাস, 1 মাস হয়ে গেছে, বা আরো কম বেশি হয়ে গেছে। এটা আসলে এটা হচ্ছে টোটাল ডিপেন্ড করা হচ্ছে বাচ্চার স্কিন কন্ডিশন, বাচ্চার বডি কন্ডিশন, বাচ্চার ইমিউনিটি, এবং হচ্ছে বাচ্চার বয়স কত, সার্বিক বিষয়গুলো ম্যান টু ম্যান ভ্যারি করে। কোনো বাচ্চার এটা 15 দিনে হয়ে যায়, কোনো বাচ্চার এটা আরেকটু বেশি লাগে, কোনো বাচ্চার কম লাগে। কিন্তু এই উঠানো নিয়ে আপনারা হচ্ছে খুব একটা বেশি ওরিড হওয়ার কোনো কারণ নেই। এটা আস্তে আস্তে শুকিয়ে যাবে, এটা কোনো তাকে ডিস্টার্ব করবে না। তার ইমিউনিটি অনুযায়ী সেটা যখন নিচের পার্টটা হিলিং হয়ে যাবে, ওই উপরের অংশটা আস্তে করে উঠে যাবে।
তাহলে আপনার ওটা যখন উঠে যাবে, অথবা এখানে আরেকটা বিষয় হয়, যেহেতু এটা রাউন্ড হয়ে থাকে রাবারের মতো, তো কখনো কখনো যদি আপনি দেখেন যে এটা মোটামুটি হিলিং হয়ে গেছে বা উঠে যাচ্ছে, তখন আপনি এক দুই জায়গা দিয়ে যদি একটু ছিঁড়ে দেন, তখন কি হবে, দ্রুত স্কিনটা উঠে যাবে। আর যদি আপনি ছিঁড়ে না দেন বা ভয়ে ভীতিতে যদি না ধরেন, তখন দেখা যাবে যে এটা সময়টা আরো বেশি লেগে যায়। তো এই ক্ষেত্রে আপনারা হয়তো তাকে দ্রুত উঠাতে চাইলে সেক্ষেত্রে একটু যখন হিলিং হয়ে আসে, আস্তে আস্তে করে একটু গোসল করতে গেলে একটু পানিতে ভিজিয়ে নরম করে এটা উঠে দিলে খুব দ্রুত এটা উঠে যায়। এখন এক্ষেত্রে অনেকেই ওই যে এই কথাগুলো আপনারা বলে থাকেন যে আমরা তো ডিভাইস কসমেটিক করছি খুব দ্রুত হওয়ার জন্য। এখন দেখেন, আপনি ম্যানুয়ালি করলে সেখানে দেখা যায় হয়তো আপনার 2 দিন সময় যদি কম লাগে বেশি লাগে, কিন্তু আপনার সময় একটু বেশি লাগলেও আপনার বাচ্চার নিরাপত্তাটা আপনি দেখবেন যে তার কোনো রক্তপাত হয় নাই, সে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট ঘটে নাই, তার ফর্সা বাইটকা যায় নাই, তার মনে করেন যে আপনার সে কমফোর্টেবলি সব কিছু মুভমেন্ট করতে পারতেছে। তাহলে আপনি ওই জায়গাটায় একটু গুরুত্ব দিবেন। এই জায়গাগুলো গুরুত্ব দিয়ে যদি আপনার একটু সময় বেশি নিয়ে যদি আপনার যদি বেস্ট সার্ভিসটা যদি আপনি পান বা বাচ্চার জন্য যদি সেটা যদি ভালো হয়, তাহলে কেন সেটা আপনি রিসিভ করবেন না? এবং সেটা নিয়ে তো আপনার ওরিড হওয়ার কোনো কারণ নেই। কারণ আপনি যদি বাচ্চাকে নিয়মিত যদি আপনার যে চিকিৎসক খাতনা করবে উনি যদি আপনাকে পারফেক্টলি ওষুধ যদি চুজ করে থাকে, ডোজ যদি ঠিকমতো মেনটেন করে দিতে থাকে, আপনি যদি সেভাবে যদি মনে করেন যে আপনার বাচ্চাকে ওষুধ খাওয়াতে পারেন, তাহলে আপনি মোটামুটি শিওর থাকেন যে আশা করি কোনো ধরনের কোনো কমপ্লিকেশন হবে না, কোনো ইনফেকশন হবে না, হওয়ার কোনো সম্ভাবনা নেই। এখন আপনারা শুধুমাত্র অনেক সময় ডক্টরদেরকে শুধু চাপাই দিলে তো হবে না। আপনাকে যে যে গাইডলাইন দেওয়া হচ্ছে আপনি সেটা করতেছেন কিনা। আপনাকে দেখা যায় লিখে দিল ইংলিশে 8 ml, আপনি সেটাকে বাংলা মনে করে 4 ml খাওয়াচ্ছেন। অথবা আপনাকে যেভাবে মনে করেন যে আপনি বিডি ডোজ দিতে বললো, আপনি সময় মতো খাওয়ালেন না। অথবা আপনাকে যেভাবে বললো, এখন অনেক ঝামেলা হয়। বাচ্চা দেখা যায় আপনি ওষুধটা আসলে খাওয়া দরকার 12 ঘন্টা পর পর, আপনি একবার খাওয়াইলেন 16 ঘন্টা পরে, একবার খাওয়াইলেন 8 ঘন্টা পরে, একবার খাওয়াইলেন 12 ঘন্টা পরে, তাহলে তো এটা হলো না। এখন আপনাকে অ্যান্টিবায়োটিক, এটা খুবই সেন্সিটিভ একটা বিষয়, খুবই সেন্সিটিভ। এটা আমি আপনাদেরকে একটা কথা বলবো, আমি ওষুধ প্রশাসন দপ্তরে কর্মরত আছি। আমাদের বর্তমানে সার্ভে অনুযায়ী যে পরিমাণ অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সি হচ্ছে, এটার ব্যাপারে আপনারা খুবই কনসার্ন থাকেন। কারো কাছে আপনারা খতনা করতে গিয়ে ডাবল অ্যান্টিবায়োটিক দিয়ে দিচ্ছে, অথবা আপনাদেরকে যে অ্যান্টিবায়োটিক দিচ্ছে সেটা আপনারা সঠিকভাবে ডোজ অনুযায়ী খাওয়াচ্ছেন না, অথবা সেটা নিয়ে অবহেলা করতেছেন। এটা আপনার বাচ্চার ভবিষ্যতের জন্য ডেফিনেটলি ক্ষতি করবে। আপনার কাছে দোহাই লাগে, আপনি বাচ্চাকে তাড়াতাড়ি মানে শুকনো চামড়া উঠানোর জন্য, বা দেখা যায় আপনি বিরক্ত করলেন চিকিৎসককে, উনি ডাবল অ্যান্টিবায়োটিক দিয়ে দিল, ডোজ ডাবল করে দিল, এটা আপনি সাময়িক আপনি খুশি হলো, এটা কিন্তু আপনার বাচ্চার জন্য লং টার্ম কিন্তু আপনার বাচ্চার অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের জন্য এটাই একটা বড় কারণ হইতে পারে। সুতরাং আপনারা এই কাজগুলো করবেন না। ডেফিনেটলি অ্যান্টিবায়োটিকটাকে হচ্ছে আপনি খুব সিনসিয়ারলি ডোজ এবং সময় মেনটেন করে খাওয়ানোর চেষ্টা করবেন। এটা আপনার বাচ্চার পরবর্তী জীবনের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, এই বিষয়টা মাথায় রাখবেন। দেন হচ্ছে আমরা যেটা বলি, অনেক সময় হচ্ছে যদি আপনার দেখে যে খতনা করার পরই আপনার যদি মুভ করা প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা বলি বাচ্চাকে আপনি হয়তো দেখে প্যান্ট পরানোর ভিতরে একটা টিস্যু দিয়ে, মোটা টিস্যু দিয়ে ধরেন আপনার বাচ্চাকে প্যান্ট পরে নিতে পারেন। অথবা যদি এই ধরনের কোনো হয়, আমরা বলি যে সুতির প্যান্টগুলো পরানোর জন্য, গেঞ্জির কাপড়ের প্যান্টগুলো পরানোর জন্য। আবার অনেকে একটা ট্রেডিশন আছে যে খাতনা করানো মানে লুঙ্গি লাগবে। অন্তত আমি আপনাদেরকে বলবো, এই তিক্ত অভিজ্ঞতা আমার, যে আপনারা বাচ্চাদেরকে, ছোট মানুষ এরা কখনো লুঙ্গি পরে না, প্যান্ট পরে অভ্যস্ত। এই এত তো খাতনা, তার উপর একটা বিপদের মতো, তার মধ্যে আপনি তাকে লুঙ্গি দিয়ে জড়াইয়া পেঁচাইয়া, সে মনে করেন যে আপনার খুব খারাপ অবস্থায় এই কাজটা করবেন না। এই আবেগটা মনে করেন যে আপনার প্রয়োজন নেই। আপনি বাচ্চাকে অ্যাজ ইউজুয়াল তার যে ট্রাউজার অথবা সফট টাইপের ফ্যান এগুলো তাকে দিবেন, সে খুব কমফোর্টেবলি ফিল করবে। লুঙ্গি দিয়ে তাকে অন্তত এই বিপদের মধ্যে ফেলাবেন না, সে দূরে রাখতে পারে না, তারপরে পেঁচাই পরে, এই কাজটা আপনারা আশা করি করবেন না। এটা করার কোনো প্রয়োজন নেই। যদি আপনার লুঙ্গি পরানো খুব শখই থাকে, সে সুস্থ হয়ে গেলে তাকে একদম লুঙ্গি পরায় মনে করেন যে আপনার দৌড়াতে পারেন, কোনো অসুবিধা নেই। এটা আপনারা মাথায় রাখবেন। আরেকটা বিষয় হচ্ছে যে মোটামুটি খাতনা রিলেটেড এই বিষয়গুলোই আসলে আমরা সচরাচর পাই এবং আপনারা এগুলোরই সম্মুখীন হতে হয়। এরপরে অনেক সময় আপনারা জানতে চান যে খরচ কত, এখানে তো অনেক কম দেখছি, অমুক ফেজে অনেক কম দেখছি, আসলে আপনি এত বেশি নিচ্ছেন কেন? আসলে আপনাকে একটা বিষয় মাথায় রাখতে হবে যে আপনি প্রত্যেক ক্ষেত্রে আপনি একদম জুতা থেকে শুরু করে মনে করেন যে আপনার আমাদের মাথার টুপি পর্যন্ত যত জিনিস আপনি কিনতে যাবেন, ঘরের ফার্নিচার থেকে শুরু করে আপনার ভবন করা পর্যন্ত, প্রত্যেকটা জায়গাতেই কম বেশি মিডিয়াম থাকবে। এবং আপনাকে বুঝতে হবে যে যেবা যিনি আপনাকে কমে করে দিচ্ছে সে কখনো তার পকেট থেকে দিয়ে করবে না, নিশ্চয়ই সেখানে কোনো না কোনো বিষয় আছে। যে মিডিয়াম নিচ্ছে সে আপনাকে ওই সার্ভিসটাই দিবে, যে কারণ আপনি যেখানে আছেন সেখানে আপনি বুঝবেন, আপনি যে ব্যবসা করেন সেই ব্যবসা আপনি বুঝবেন, আপনি যে কাজ করেন সেই কাজ সম্পর্কে আপনি বুঝবেন। কিন্তু যিনি চিকিৎসক বা যিনি কাজটা করান তিনি আসলে বুঝবেন যে আসলে তিনার এখানে ঘুমরটা কোথায় আছে। সুতরাং আমি মনে করি যে আপনি ওই জায়গাটা একটু সফট করে, যেহেতু বাচ্চাকে জীবনে একবারই খাতনা করাবেন, সেই ক্ষেত্রে একজন কোয়ালিটিফুল এবং হচ্ছে আপনার সে ভালো একজন অভিজ্ঞ ডাক্তার
ডাক্তার দিয়ে আপনার হচ্ছে একটু আপনার 500-1000 টাকা বেশি খরচ হলেও সেই জায়গাটা আপনি এনশিওর করে করবেন। আর এখানে আপনাদেরকে ছোট্ট একটা কথা বলে দিচ্ছি যে আপনারা মনে করেন না যে খাতনাটা শুধুমাত্র একটা স্কিন কেটে দিল এটা হয়ে গেল, আসলে ব্যাপারটা কিন্তু এরকম না। কারণ আপনাকে বুঝতে হবে যে একজন পুরুষ মানুষের লাইফের অর্ধেক হচ্ছে আপনার এই তার আপনি যদি জীবন এবং যৌবনের বিষয়টা যদি এখানে আনেন তাহলে সেক্ষেত্রে তার এই জেনিটাল অর্গানের প্রধান একটা পার্ট এখানে হচ্ছে আপনার শেপের একটা ব্যাপার থাকে, সৌন্দর্যের একটা ব্যাপার থাকে, এবং পরবর্তী লাইফে সে হয়তো বা আপনি হয়তো এখন যেন তেন কাউকে দিয়ে স্কিনটা কেটে দিলেন, কিন্তু সে যখন প্রাপ্তবয়স্ক হবে তখন কিন্তু আপনাকে গালি দিবে। আর এই গালি কিন্তু হয়তো আপনি শুনতে না, সে মনে মনে হয়তো আপনাকে ইচ্ছা মতো গাল্লাবে, কারণ তখন সে বুঝবে যে আসলে আমার বাবা মা যদি তখন একজন ভালো ডাক্তার দিয়ে বা একজন অভিজ্ঞ পার্সন দিয়ে যদি আমার খাতনাটা করাতো তাহলে আমার হয়তো আজকে এরকম লজ্জায় পড়তে হতো না, অথবা আমাকে এটা বোকা লাগতো না। তো তখন হয়তো আপনাকে মনে মনে বদদুয়া দিবার গালিলা দিবে, কিন্তু কিছু করার থাকবে না। সুতরাং আপনি একজন সচেতন অভিভাবক হিসাবে আপনার লাইফের সাথে আপনি মিলিয়ে নেবেন যে আপনার লাইফে কি হয়েছে, আপনি কি ধরনের সমস্যা ভুগতেছেন। সুতরাং এই ছোট্ট একটা কাজ 1000, 2000, 3000 এটা লাইফে তো একবারই হবে। সুতরাং এই একবারের জায়গাটাকে আপনি চিন্তা করে সেভাবে আপনি ডিসিশন নেবেন যেন আপনাকে পরবর্তীতে বাচ্চার গালি শুনতে না হয়, এটাও মাথায় রাখবেন। কারণ এখানে অনেকগুলো বিষয় আসলে এটার সাথে জড়িত। এখানে এই কথাগুলো বলার একটাই কারণ, সেটি হচ্ছে দেখেন আমরা অনেক সময় অনেকে আমাদের ইনবক্সে মেসেজ করেন, একটা ছবি দিয়ে, স্যার আমি তো খাতনা করাইছি, ডিভাইসে করাইছি, কিন্তু এই যে দেখেন এই অবস্থা কেমন হয়ে গেছে। দেখা যাচ্ছে যে আপনার হয় স্কিনটা অনেক বেশি কেটে ফেলছে অথবা স্কিনটা অনেক কম কেটে ফেলছে, এটা আবার বুঝে আসতেছে। হ্যাঁ, তখন বলে এখন দেখা যায় তখন আমরা পড়ে যাই একটা বিপদ, কারণ এই খাতনাটা তাকে ডিভাইস দিয়ে আবার করানো যায় না, হয় তাকে তখন আবার ভিন্ন একটা প্রসেসে তার এটা করতে হয়, এবং দেখা যায় সেটা অনেক কিছু আছে, দেখা যায় এমনটা মানে এতটা কম অথবা এতটা বেশি, মাঝে মাঝে পর্যায়ে আছে সেটা আবার খাতনা করানোও যায় না, আবার এইভাবে থাকলেও সমস্যা হয়। এখন দেখা যায় একটা বিপাকীয় পরিস্থিতির মধ্যে পড়ে যায়। সুতরাং আপনারা এই জায়গাগুলো একটু মাথায় রাখবেন যে এখন আপনি বলবেন যে আমি অভিজ্ঞ কিভাবে বুঝবো, আপনি একজন আপনার ব্রেন থেকে আপনি খাটালে বুঝতে পারবেন যে একজন মানুষের কোয়ালিফিকেশন কি, তার ডেজিগনেশন কি, সে কতদিন যাবত কাজ করছে, তার রিভিউ গুলো কেমন, এগুলো আপনাকে বিশ্লেষণ করে নিলে আপনি বুঝতে পারবেন যে আসলে কি অবস্থা, এবং সেই অনুযায়ী যদি আপনি ডিসিশন যদি নেন তাহলে আর আপনাকে এই দুর্ঘটনাগুলোর মধ্যে পড়তে হবে না। কারণ এই দুর্ঘটনাগুলো অহরহ হচ্ছে। আবার আমি এই পর্যন্ত অনেক বাচ্চা সেকেন্ড টাইম কাজ করাইছি, এবং সেকেন্ড টাইম কাজ করতে গেলে এটা আরো অনেক কষ্ট হয়, অনেক বেশি ঝামেলা। অনেকে হাজম দিয়ে করাইছে, অনেকে ম্যানুয়াল পদ্ধতিতে করাইছে, অনেকে দেখা যায় আপনি ডিভাইস দিয়ে করাইছে কিন্তু নকল ডিভাইস দিয়ে করছে, অথবা কোনো কারণে উনি মনে করেন যে আপনার হয়তো নিউ ছিল, একদিনের ট্রেনিং করে কাজটা করছে। এই জাতীয় কমপ্লিকেশনের মধ্যে এখন আপনি বিষয়টা মাথায় রাখবেন যে ওই বাচ্চাটা যদি আপনার হয়, যে বাচ্চাটা এরকম কমপ্লিকেশনে পড়ছে, সে একটা বাচ্চা যদি আপনার হয় তাহলে কিন্তু আপনার অবস্থা কিন্তু শেষ। সুতরাং আপনারা এই বিষয়গুলো মাথায় রাখবেন, এবং যা যা বিষয় বললাম, আর এখানে আরেকটা বিষয় মনে বলার বাকি আছে, সেটা হচ্ছে বাচ্চাদের খাবার। আপনারা এই পদ্ধতিতে আমরা খাতনা করার পরে অল কাইন্ডস অফ খাবার তার স্বাভাবিক থাকবে, খাবার দাবার স্বাভাবিক থাকবে, শুধুমাত্র যদি তার কোনো ধরনের খাবার যদি অ্যালার্জিক রিয়াকশন বা এরকম কোনো ডিফারেন্ট কোনো ইন্ডিকেশন থাকে, ওই খাবারটা বাদ দিয়ে বাকি সব ধরনের খাবার সে খাওয়া দাওয়া করতে পারবে। এবং আমরা বলে থাকি বাচ্চাদেরকে ভিটামিন সি টাইপের জিনিসগুলো, লেবুর শরবত অথবা কমলা অথবা মালটা, এই টাইপের জিনিসগুলো একটু বেশি খাওয়াইতে বলে, যেন দ্রুত তার হিলিংটা ভালো হয়। এই জন্য খাবার দাবারের ক্ষেত্রেও তার কোনো ধরনের কোনো রেস্ট্রিকশন নাই। সুতরাং আপনারা আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন। এত কথা বলার পরেও যদি আপনাদের কোনো কথা আরো কোনো কথা থাকে, সেক্ষেত্রে আমাদের পেজে নক দিবেন অথবা হোয়াটসঅ্যাপে নক দিবেন অথবা সরাসরি ফোন কলে কথা বলতে পারেন। আমরা সর্বোচ্চ চেষ্টা করি আপনাদের ফোন মেসেজ যত দ্রুত সম্ভব, আমাদের অ্যাসিস্ট্যান্ট আছে, আমাদের টিম আছে, তারা যত দ্রুত সম্ভব রেসপন্স করার চেষ্টা করে থাকি। সেটা আপনারা আশা করি ইনশাল্লাহ সেই সহযোগিতাটুকু আমাদের থেকে পাবেন। আমরা আপনার বাচ্চার A to Z শুরু থেকে শেষ পর্যন্ত আমরা সাপোর্ট দেওয়ার চেষ্টা করি, এবং আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পেরেছেন। আর না বুঝতে পারলে সেটাও বারবার আমরা আপনাদেরকে অ্যাক্সেস দিয়ে দিচ্ছি, যে কোনো মাধ্যমে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ আমরা আপনাদের সাথেই আছি। ভালো থাকবেন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।